নজরুলেরা জনগণের সাথে গণঅভ্যুত্থান গণবিপ্লবের সাথে গ্রেপ্তারি করে ক্ষমতায় বসে রাম চান চতুর মধু কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনারা যে উপদেষ্টা বানাচ্ছেন তার পারমিশন নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা এই গত 3 মাসে, এটি আপনারা কিভাবে দেখছেন? তিনি কোন কোন ক্ষেত্রে সফল হয়েছেন, কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এটা নিয়ে আপনি ভাবতে থাকুন। কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি তার যাকে বলা হয় অসহায়ত্ব, তার ব্যর্থতা এবং আগামী দিনে তার যে পরিণতি, এই পরিণতির কথা আপনি অনুমান করতে চান কি ঘটতে যাচ্ছে? শেখ মুজিবের ছবি অপসারণ করা হয়েছে বঙ্গভবনের দরবার হল থেকে। এই অপসারণের পর থেকেই অনেক আলোচনা, ইনফ্যাক্ট অপসারণের পর না, অপসারণের আগে আমাদের মনে থাকার কথা যে আমাদের সামনে এই ছবিটা এসছে, 3 জন নতুন উপদেষ্টা, জনাব মুস্তাফা সরোয়ার ফারুকী, জনাব বশিরউদ্দিন আকিজ এবং মাহফুজ আলম। তারা যখন শপথ নেন তখন বড় যে ফ্রেম তাতে দেখা যায় তাদের মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ছড়িয়ে পরে সেটা সরানো হয়েছে এবং সে তারপর বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সেটা প্রতিবাদ করা এবং তার বক্তব্য থেকে আবার সরে আসা। বর্তমান বাংলাদেশে 2টা ইস্যু। একটা ইস্যু হলো নতুন উপদেষ্টা নিয়োগ, এই নিয়ে গোটা দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। দ্বিতীয় নম্বর ইস্যু হলো শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলা এবং সরকারি সকল অফিস আদালত থেকে সরিয়ে ফেলা। মাঝখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী, মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলছিল যে শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে ফেলা ঠিক হয়নি। আর এই কথা বলার কারণে কিন্তু বিএনপিও সমালোচিত হয়েছে। প্রিয় দর্শক, মূলত এই 2টা ইস্যু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকজনের আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নতুন উপদেষ্টারা নিয়োগ দেওয়া হলো, তারা তো হাসিনার দোসর ছিল, তারা তো ফ্যাসিস্ট, তাহলে কেন তাদের নিয়োগ দেওয়া হলো? তাহলে কি ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা হাসিনার পথ অনুসরণ করছে, নাকি ট্রাম্পকে দেখে ভয় পেয়ে হাসিনার পায়ে নমনম করছে? প্রিয় দর্শক, এইরকম ঘটনাই কিন্তু ঘটতেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তুমুল আকারে সমালোচনা শুরু হয়েছে। ভিডিও শুরুতে হয়তো ভিডিওগুলোর আলোচনা বা বিশেষ অংশগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন। তাদের বক্তব্যের অংশ বিশেষ শুনেই কিন্তু আমি কথাগুলো বললাম। তো চলুন প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, মূলত যে ভিডিওগুলো দেখাবো সেগুলো চলুন এক এক করে দেখে আসি। আজকের আসিফ নজরুলেরা জনগণের সাথে গণঅভ্যুত্থান গণবিপ্লবের সাথে গ্রেপ্তারি করে ক্ষমতায় বসে রাম চান চতুর মধু কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনারা যে উপদেষ্টা বানাচ্ছেন কার পারমিশন নিয়েছেন? কার পারমিশনে আপনারা ফারুকীকে উপদেষ্টা বানালেন, বশিরকে উপদেষ্টা বানালেন, আলী মজুমদারকে উপদেষ্টা বানালেন? কার পারমিশন নিয়েছেন? রাষ্ট্রের অবস্থা খুব খারাপ। উপদেষ্টাকে বলি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সাবধান হন। আপনার যে ইমেজ সেটা কিন্তু 3 মাসে একদম নিচে চলে এসেছে শেখ মুজিবুর রহমানের মতো। আপনি যদি উপদেষ্টা কমিটিতে এই সমস্ত 9-6 লোক বাদ না দেন, বাদ দিয়ে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন না করেন, পুনর্গঠন না করেন, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বিপ্লবী জনগণ রুখে দাঁড়াবে। শেখ হাসিনাকে নামাতে 16 বছর লেগেছে। ডক্টর ইউনূস সরকার যেভাবে সরকার চালাচ্ছেন আসিফ নজরুলদের মতো কুলাঙ্গারদের নিয়ে, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে 16 মিনিটে আমরা সরকার ফেলে দিতে পারি। 16 মিনিটও লাগবে না। তো শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে কেন? সেটা জবাব ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে। প্রথমে কি কাজ করলো? যে অবৈধ সংবিধানের অধীনে শপথ নেওয়ার মধ্য দিয়ে জনগণের যে বিদ্রোহ, গণঅভ্যুত্থান বা গণবিপ্লব, তাকে অস্বীকার করা হলো, বিপ্লবীদেরকে অস্বীকার করা হলো, শহীদদেরকে অমর্যাদা করা হলো। সকল মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সরকার আসিফ নজরুলেরা জাতীয় বেড়াই শুরু করলো। এরপরে কি করলো? শপথ গ্রহণ করার মধ্য দিয়ে
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে আসিফ নজরুলেরা শপথ নিয়েছে, জনগণের সাথে বেইমানি করেছে, বিপ্লবীদের সাথে বিপ্লবের সাথে গণহত্যালি করেছে। এরপরে দেখলাম আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ভালো কথা, আমরা ৭১-এর স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত যে বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, ৭.৫ কোটি মানুষ ভালোবাসত, ৭২-এ ক্ষমতা আসার পরে বঙ্গবন্ধু এদের মতো এই আসিফ নজরুলদের মতো জনগণের সাথে থাকে নাই। জনগণের যে সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে বেইমানি করেছে। ফলে কি হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ৩০,০০০ মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলো। প্রথম কসবার সিরাজ সিকদারকে হত্যা করা হলো। জহির রায়হান, যিনি আওয়ামী লীগের মন্ত্রীদের যে বাটপারি বেইমানি দুর্নীতির রাজ সাক্ষী ছিল, জহির রায়হান চলচ্চিত্রকার, ওনাকে অপহরণ করে গুম করে দেওয়া হলো। এরপরে কি হলো? দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষে ৭৪ দুর্ভিক্ষে কত লোক শহীদ হয়েছে, মারা গেছে, এখনো পর্যন্ত কোন সরকার সেই কথা বলেনি। এইভাবে একজন মুসলিম শাসক কিভাবে জালিমে রূপান্তরিত হতে পারে, সেটার উৎকৃষ্ট সর্বোচ্চ প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। না হলে ৭.৫ কোটি বাঙালি যেভাবে শেখ মুজিবুরের জয়গান গেছিলেন, আজকে এখানে দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুর সমালোচনা আমাদেরকে করতে হতো না। ঠিক সেই সময়কার মতো আজকের আসিফ নজরুলেরা জনগণের সাথে গণঅভ্যুত্থান গণবিপ্লবের সাথে গাদ্দারি করে ক্ষমতায় বসে রামচাঁদ চৌধুরী কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনারা যে উপদেষ্টা বানাচ্ছেন, কার পারমিশন নিয়েছেন? কার পারমিশনে আপনারা ফারুকিকে উপদেষ্টা বানালেন, বশিরকে উপদেষ্টা বানালেন, আলী মজুমদারকে উপদেষ্টা বানালেন? কার পারমিশন নিয়েছেন? রাষ্ট্রের অবস্থা খুব খারাপ। উপদেষ্টাকে বলি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সাবধান হন। আপনার যে ইমেজ, সেটা কিন্তু ৩ মাসে একদম নিচে চলে এসেছে শেখ মুজিবুর রহমানের মতো। আপনি যদি উপদেষ্টা কমিটিতে এই সমস্ত ৯-৬ লোক বাদ না দেন, বাদ দিয়ে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন না করেন, পুনর্গঠন না করেন, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বিপ্লবী জনগণ রুখে দাঁড়াবে। শেখ হাসিনাকে নামাতে ১৬ বছর লেগেছে। ডক্টর ইউনূস সরকার যেভাবে সরকার চালাচ্ছেন, আসিফ নজরুলদের মতো কুলাঙ্গারদের নিয়ে সেটা যদি পরিবর্তন না করেন, তাহলে ১৬ মিনিটে আমরা সরকার ফেলে দিতে পারি। ১৬ মিনিটও লাগবে না। ধন্যবাদ। শেখ মুজিবের ছবি অপসারণ করা হয়েছে বঙ্গভবনের দরবার হল থেকে। এই অপসারণের পর থেকেই অনেক আলোচনা। ইনফ্যাক্ট অপসারণের পর না, অপসারণের আগে আমাদের মনে থাকার কথা যে আমাদের সামনে এই ছবিটা এসছে, ৩ জন নতুন উপদেষ্টা, জনাব মুস্তাফা সরোয়ার ফারুকী, জনাব বশিরউদ্দিন আকিজ এবং মাহফুজ আলম। তারা যখন শপথ নেন, তখন বড় যে ফ্রেম তাতে দেখা যায় তাদের মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ছড়িয়ে পরে সেটা সরানো হয়েছে এবং তারপর বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সেটার প্রতিবাদ করা এবং তার বক্তব্য থেকে আবার সরে আসা, সবকিছু মিলে অনেক নাটকীয় ঘটনা ঘটলো এই ছবিটা নিয়ে। এতে খুব স্বাভাবিকভাবে আমরা অনেকে এনগেজড হয়েছি এবং এটার ইম্প্যাক্ট আলোচনা করছি। আমিও এই বিষয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। প্রথম যে ঘটনাটা ঘটলো, যখন তারা শপথ নিচ্ছিলেন, তখন দেখা যায় মুজিবের ছবি দরবার হলে আছে, দরবার হলে থাকার কথা আমরা অনেকে হয়তো জানি। আমি একটু জানিয়ে রাখি, যে কারণে হয়তো কেউ সমালোচনা আবার শুরু করবেন সংবিধান রাখা নিয়ে, সেটা আসছি। সংবিধান মতোই মুজিবের প্রতিকৃতি থাকার কথা। 4 ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। এটা পঞ্চদশ সংশোধনী, কুখ্যাত পঞ্চদশ সংশোধনীর কথা আমরা জানি, সেটার মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। সুতরাং এটা সাংবিধানিক যে মুজিবের ছবি থাকতে হবে এবং এটা সরিয়ে ফেলা অসাংবিধানিক কাজ হয়েছে। আসবো সে জায়গায়। সুতরাং মুজিবের ছবি এতদিন ছিল এবং আমরা জানি বেশ কয়েকজন উপদেষ্টার অফিসেও মুজিবের ছবি টাঙানো ছিল।
তারপর যেটা হলো, যখন প্রচুর সমালোচনা হলো তখন নতুন এক সময় যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনাব মাহফুজ আলম। সেই ছবি সরিয়ে নিজে সেটার সামনে দাঁড়িয়ে স্ট্যাটাস দিয়েছেন যে দেরি হলেও কাজটা করা হয়েছে, মুজিবের ছবি অপসারণ করা হয়েছে। এটা নিয়ে আমাদের দুপক্ষ ডিবেটে জড়িয়ে পড়ি। বলা বাহুল্য, সরানোর পক্ষে আমাদের মতামত অনেক বেশি ছিল, আবার কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে এই জিনিসগুলোকে নিয়ে এই মুহূর্তে বা এখনই এই আলাপটা সামনে আনার দরকার ছিল না, এবং মুজিবকে শেখ হাসিনার চাইতে ডিটাচ করে দেখার চেষ্টা। মুজিবের কিছু ব্যাপারকে তো আলাদা করে দেখা যেতেই পারে, সেটা অন্য আলোচনা, সেটা পরে আসছি। সেটা না করে এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডগুলো দরকার ছিল না। কেউ কেউ বলছেন পঞ্চদশ সংশোধনী যেহেতু চ্যালেঞ্জড হয়েছে, আমরা সত্যিকার অর্থে এভাবে আদালত কী করবে সেটা আমাদের জন্য বলা সহজ না, কিন্তু এই সংশোধনীটা এত বেসিক সব রুলস এবং নর্মস ভঙ্গ করেছে যে এটা আসলে থাকার কোনো কারণ নাই। তো এটা যদি বাতিল হয়ে যায়, 4-এর ক বাতিল হয়ে যাবে, মুজিবের প্রতিকৃতি এমনিতেই অপসারিত হয়ে যাওয়ার কথা, তাতে আর এটা নিয়ে এই আদেশের বলে, ওই সংবিধান সংশোধনের বলে এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা করে প্রিম্যাচুরলি করা হলো। আবার কেউ কেউ বলছেন যে এই সংবিধানের দিকে তাকাতে হবে কেন, এটা অনেকে বিপ্লব বলতে পছন্দ করেন। এখানে মুজিবের সব প্রতিকৃতি, সব ভাস্কর্য যখন বিভিন্ন জায়গায় ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, এবং মুজিব, আমি একটা ব্যক্তি মুজিব আছেন, এবং বিশেষ করে 71-এর পূর্ববর্তী যে মুজিব আছেন তার আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে তো আছেই, তো সেটাকে যদি আমরা অ্যাটলিস্ট শেখ হাসিনার সিম্বল হিসাবে ভেঙে ফেলি, তো এই ছবিগুলো কেন অপসারণ করবো না? তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে জনাব রুহুল কবির রিজভী সমালোচনা করেছেন। তিনি সমালোচনা করে এমনকি এটাও বলেছেন 1975 সালের 15ই আগস্টের পর খন্দকার মুশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন। উনি বলছেন, আজকে আমি খবরে পড়েছি বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, সময় তো সবসময় একরকম যায় না, ইতিহাসে যার যতটুকু অবদান সেটা থাক। আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় ও দুঃশাসন দেখেছি, তারপরও তো সেটা ছিল, তার ছবিটা ছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলা উচিত হয়নি। কিন্তু এখানে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা রিজভী সাহেব বলছেন। আমাদের জাতীয় জীবন ও জাতীয় ইতিহাসের আন্দোলনে তার যতটুকু অবদান স্বীকার করা হোক, আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনে নই, সেই জন্য বলছি শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি। বলা বাহুল্য, এরপর অনেকে তীব্র ক্ষোভে ফেটে পড়েন যে এই বিদ্যমান বাস্তবতায় দাঁড়িয়ে তার এই ধরনের মন্তব্য, এবং এটাকে কেউ কেউ আওয়ামী পুনর্বাসন হিসাবে ট্যাগ করতে চেয়েছেন। আমি তার বক্তব্য তো পুরোটা পড়লাম এই কারণে, তার বক্তব্যের মধ্যে মূল স্পিরিটটা হয়তো আমরা ধরতে পারবো। তিনি আওয়ামী লীগ পুনর্বাসন করবেন সেটাকে এইভাবে দেখা ঠিক না, যদিও নানা জায়গা থেকে এখন বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে যুক্ত করে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে খুব দ্রুত জনাব রিজভী তার অবস্থান থেকে সরে এসে তিনি সেটার জন্য ভুল স্বীকার করেছেন, এবং যেভাবে গায়ের জোরে এটা করা হয়েছে, ইয়াস ইট ইজ রাইট, যে পঞ্চদশ সংশোধনী একটা অত্যন্ত অন্যায় সংবিধান সংশোধনী, সেটার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল সেটাকে উল্লেখ করেছেন, এবং সেই কারণেই এটার বিরোধিতা তিনি করছেন। ফলে আমরা বলতে পারি যে এক্সিস্টিং যে জনমত সেটার বিরুদ্ধে বিএনপি গেল না। তারও আগে এই প্রশ্ন কেউ করতেই পারেন যে জনাব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন সেটা অফিসিয়াল স্ট্যান্স ছিল কিনা। যদি অফিসিয়াল স্ট্যান্স থেকে থাকে এবং পরে সেটা থেকে সরে আসা হয়, নাকি তার ব্যক্তিগত ব্যাপার, অনেকগুলো যদি কিন্তু আছে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ের একটা ব্যাকগ্রাউন্ড একটু মাথায় রাখলে সম্ভবত এই অবস্থানটারও কিছু ব্যাখ্যা আমরা করতে পারবো। আমরা খেয়াল করেছি, এবং আমি আগেও বলেছি, রাষ্ট্রপতি ইস্যুতে ছাত্ররা এবং ছাত্রদের সাথে কিছু দল যুক্ত হয়েছে যে রাষ্ট্রপতিকে এখনই চলে যেতে হবে। আবার বিএনপি মোটা দাগে একটা গ্রুপ অফ পলিটিক্যাল পার্টিসকে লিড করছে, যেখানে বিএনপি বলতে চাইছে রাষ্ট্রপতিকে সরানো এখন কোনো প্রয়োজন নেই, বরং সেটা কতগুলো ঝুঁকি তৈরি করবে। ফলে এই যে একটা কনফ্রন্টেশন ছিল, এবং শুধু সেটা ওই জায়গায় থেমে নেই। আমি খেয়াল করেছি এই ইস্যু নিয়ে দুটো গ্রুপের মধ্যে যখন সংঘাত তৈরি হয়েছে, দ্বিমত তৈরি হয়েছে, তখন বিভিন্ন রিপোর্টে ছাত্র সমন্বয়করা কথা বলছেন, এবং সেই সমন্বয়করা বিএনপিকে ব্লেম করছেন, তাদের যে এটা ভালোভাবে নেন নাই সেটা হয়েছে। সুতরাং সংঘাতটা আসলে শেষ হয়ে যায়নি, তারা এক ধরনের মুখোমুখি অবস্থানে আসলে আছেন। সেইটার পরিপ্রেক্ষিতেই যেহেতু ছাত্রদের জায়গা থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, বিএনপি সেখানে পাল্টা একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে কিনা এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারতো, এবং এটা খুবই লজিক্যাল হতো না। রাজনীতিতে একটা কথা মনে রাখতে হবে, রাজনীতিতে যারা যা যা করেন, সামনে যা যা বলেন, তার চাইতেও আরও অনেক কিছু ভেতরের ব্যাপার আছে। মুজিবের ছবি সরিয়ে ফেলায় আমি বিপ্লবকেই, যারা বিপ্লব বলছেন, উইচ আই ডোন্ট অ্যাগ্রি উইথ, আমি বলেছি বহুবার, আমি যেটা অভ্যুত্থান মনে করি, তো সেটাকে যারা স্পিরিট বলছেন, তার চেয়েও জরুরি কথা হচ্ছে তাদেরও কিছু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, পলিটিক্যাল গেইনিং এর কথা তারা ভাবছেন। নানা ক্ষেত্রে তারা আসলে দেখাতে চান যে তারা ম্যাটার করেন, সেই মেসেজ। আবার বিএনপি যখন এটাকে রাখার কথাও বলছে, তাতে যে ব্যাখ্যা আমরা প্রাথমিকভাবে রিজভী সাহেবের কাছ থেকে শুনেছিলাম, তার ভেতরে আসলে অনেক ব্যাপার থাকে। ওই যে বলছি, ভেতরে ব্যাপারটা এইরকম হবারই খুবই সম্ভাবনা আছে। কিভাবে আমরা দেখব? আমি আমার টেকের কথা যদি বলি, শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটা ভাস্কর্য যখন ভাঙা হয়েছে, ধরে ধরে খুঁজে খুঁজে, আমাদের ওই যে সময়টা ছিল, ওই সময়টার মধ্যে এই জিনিসগুলো ইনস্ট্যান্টলি, যখন একটা স্বৈরাচারের নিপীড়নে আমরা দীর্ঘ সময় ছিলাম, তাকে পালিয়ে যেতে হয়েছে, তখন এই ভাঙাগুলোকে আমরা অনেকেই এটা হয়েছে যে এটা আসলে শেখ হাসিনার যে দুঃশাসন, দুর্নীতি, অপশাসন, অসভ্যতা, বর্বরতা, তার সিম্বল। শেখ মুজিবকে সামনে রেখে উনি তার ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং এগুলো ভেঙে ফেলা মানে আসলে ওটাকে ভেঙে ফেলা। মুজিবের প্রতি এটাও সত্য যে মুজিবের মৃত্যু যখন হয়েছে, সেই সময় উনি অত্যন্ত অজনপ্রিয় মানুষে পরিণত হয়েছিলেন। তিনি একটা রাষ্ট্রের শাসক হিসেবে, বিশেষ করে একটা যুদ্ধ করে স্বাধীন হওয়া রাষ্ট্রের
সরকার প্রধান হিসেবে অত্যন্ত বাজেভাবে দেশ চালিয়েছে। সুতরাং তার প্রতি মানুষের শেষ ইমোশন ওয়াজ ভেরি নেগেটিভ, কোনো সন্দেহ নাই। অ্যাজ এ হোল মুজিবকে যদি আমরা ব্যক্তি হিসেবে বিবেচনা করি, এই নেগেটিভসগুলো আসবেই, তাও ঠিক আছে। কিন্তু এটাও ফ্যাক্ট যে যারা ব্রিজভি বোঝানোর চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটা নিয়ে আমি বহুবার এর মধ্যে কথা বলেছি আর আজকে রিপিট করছি না। সেই ইতিহাসে মুজিব স্বাধীনতা না চাইলেও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের শেখ মুজিবুর রহমান অত্যন্ত না, এভাবে বলাই বেটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। এবং আমরা অনেকেই এখন যে ফাউন্ডিং ফাদার্সের কথা বলছি, তার মধ্যে তিনি সবচেয়ে সিগনিফিক্যান্ট ফাউন্ডিং ফাদার্স, অনেকের মধ্যে তিনি তো থাকবেনই এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট হিসাবে আমরা তাকে অনেকে রাখতে চাইবো, অনেকেই রাখবেন। সো ওই ইতিহাসটুকু থাকবে। সুতরাং এই ছবি সরিয়ে ফেলায় মুজিব বাতিল হয়ে যাবেন বা খারিজ হয়ে যাবেন, আসলে তা না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা এই গত 3 মাসে, এটি আপনারা কিভাবে দেখছেন? তিনি কোন কোন ক্ষেত্রে সফল হয়েছেন, কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এটা নিয়ে আপনি ভাবতে থাকুন। কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি তার যাকে বলা হয় অসহায়ত্ব, তার ব্যর্থতা এবং আগামী দিনে তার যে পরিণতি, এই পরিণতির কথা আপনি অনুমান করতে চান কি ঘটতে যাচ্ছে, তাহলে আপনি তার চেহারা, সুরত, পোশাক আশাকের দিকে তাকালেই বুঝতে পারবেন। মূল ব্যাপার হলো প্রকৃতির একটা বিষয় আছে। আপনি খুব ভালো খাবার দাবার খেলেন, আপনার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করবে। আপনি একটা ভালো ড্রেস আপ হলেন, অর্থাৎ ভালো একটা পোশাক পরলেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। আপনি ক্ষমতা পেলেন, নতুন বিয়ে করলেন, সুখী দাম্পত্য জীবন আপনার রয়েছে, আপনার ছেলে সন্তান খুব সফলভাবে মানুষের মতো মানুষ হয়েছে এবং আপনাকে গর্বিত করেছে। আপনার চেহারার মধ্যে এক ধরনের জৌলুস চলে আসবে। আপনার বয়স যত বাড়বে, আপনার চেহারার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত বিখ্যাত লোক, যত বৃদ্ধ হয়েছেন, ততই তাদেরকে আলোকময় মনে হয়েছে নূরের একেবারে রোশনি, জিল্লতি তার ভেতর থেকে বেরোচ্ছে। আমি অনেক বৃদ্ধ লোককে দেখেছি, তারা প্যারালাইজড হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন, কিন্তু তার চেহারা থেকে নূর বেরোচ্ছে। অনেক লোক এতটা বার্ধক্যের কবলে পড়েছেন, তারা হুইল চেয়ার করে ঘোরাফেরা করতে হয়, তাদেরকে 3-4 জন সহকারী লাগে, কিন্তু সামনে যখন মাইক দেয়া হয়, তাদের কণ্ঠ থেকে মনে হয় যেন গম গম করে আসমানি আওয়াজ বেরোচ্ছে। একজন লোকের নাম আমি বলি, আপনারা সবাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের নাম শুনেছেন। কওমি লাইনের খুব বিখ্যাত আলেম ছিলেন, অনেকে বলেন মশহুর ওলি আল্লাহ ছিলেন। জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে বটগাছ মার্কায় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন। তো তার যে বার্ধক্য, তার যে বুড়ো বয়সের যে ছবি, এবং তিনি এই বুড়ো বয়সে যে বক্তব্য দিতেন, ওই বক্তব্যগুলো যদি আপনারা শুনেন বা কেউ শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে বার্ধক্য হলেও যখন আল্লাহর রহমত থাকে, বরকত থাকে, বিজয় থাকে, তখন তার মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে, নুরানি ভাব চলে আসে। এই গেল একটা আধ্যাত্মিকতা। আরেকটা হলো রাষ্ট্র ক্ষমতা। আপনি রাজা হন এবং রাজা হওয়ার পর আপনি খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। হন আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা যাই হন না কেন, আপনি সিংহাসনে বসে চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। আপনার চেহারার মধ্যে একটা রাজস্বিকতা চলে আসবে। আপনি গিয়ে দেখেন বেগম খালেদা জিয়া যখন সিংহাসনে বসলেন 2001 সনে, তো 2001 সনের আগে আপনি দেখবেন যে তার চেহারা নষ্ট হয়ে গেছিল আওয়ামী লীগ জমানাতে, কিন্তু ক্ষমতায় বসার কদিন পরে তিনি তার উজ্জ্বলতা ফিরে পেলেন। শেখ হাসিনার অবস্থা একই, জেলখানা থেকে বেরোলো বিধ্বস্ত সেই সময়টাতে। এরপর 2009 সনে মানে ক্ষমতায় তিনি বসলেন, বসার পর একেবারে যেদিন পালালেন ওই দিন পর্যন্ত তার কী যে শক্তি, কী যে ব্যাপার। এবং এখনও দেখেন সে ফুরফুরো মেজাজে সে দিল্লিতে বসে কত খেলাধুলা করছেন, চাণক্যের সে কত নিয়মকানুন তিনি সেখানে প্রয়োগ করছেন, লোদি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছেন। এটার অর্থ যে তিনি যা কিছু করছেন তার একটা কনফিডেন্স আছে। তো সেই কনফিডেন্স থাকার কারণে তিনি এই কাজগুলো করতে পারছেন। আবার আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন সময় রাষ্ট্রপতি পদে বসছেন, বিশেষ করে জিল্লুর রহমান সাহেব, তো জিল্লুর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি পদে বসছে তিনি একেবারেই দুর্বল, কিন্তু যেই মুহূর্তে তিনি প্রেসিডেন্টের গদিতে বসছেন অমনি এত সুন্দর হয়ে গেল কথাবার্তা সব মিলে। কিন্তু দেখেন আমাদের সুপ্পু সাহেব এই অল্প কয়েকদিনে 3 মাসে তার অবস্থা কী হয়েছে, একেবারে মনে হচ্ছে যে সারা দেহ তার এই থুতনির চামড়া ঝুলে গেছে, হাত মনে হয় যে উঠাতে পারেন না, ঠিকমতো বসতে পারেন না। তো এই যে কথাগুলো আমি বললাম সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কতটা সফল হবেন বা কতটা ডুববেন, তার পরিণতি কী হবে, এটি তার চেহারা, সুরত, হাঁটা চলা, কথাবার্তা, হাসি, হেয়ার স্টাইল, এগুলো দেখলে বুঝতে পারবেন। এবং আপনার মন যেদিন ভালো থাকবে আপনি দেখবেন সেদিন আপনার চুল তেলে হবে। এবং যেদিন আপনাকে দেখবেন আপনি চাকা খেয়েছেন, মন খারাপ, লস করেছেন, হঠাৎ করে আপনার চুল বাঁকা হয়ে গেছে, আপনার বগল থেকে গন্ধ বের হবে, আপনার কুস্কি থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার পেটের মধ্যে অকারণে গ্যাস তৈরি হবে। আপনি কিছু খান নাই কিন্তু গ্যাস তৈরি হবে এবং আপনি একটার পর একটা বায়ু ত্যাগ করতে থাকবেন, মানে কেজির পর কেজি বায়ু ত্যাগ করতে থাকবেন। এটা একটা সাইকোলজি। তো সেই দিক থেকে প্রধানমন্ত্রীর যে চেয়ারটি
বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ, যেটি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্বে আছে। তো আপনারা নিজেরাই তার এই গত 15 দিনের যে ফিজিক কন্ডিশন, হাঁটাচলা, কথাবার্তা, বসা, ড্রেস কোড ইত্যাদি দেখেই বুঝতে পারবেন তিনি কতটা সুখে আছেন এবং কতটা সফলতার দিকে তিনি এগোচ্ছেন। এই গেল একটা। দ্বিতীয় প্রসঙ্গে আসি, তার শত্রুকে। দৃশ্যত তার শত্রু আওয়ামী লীগ এখন, এবং তিনি ভয় পাচ্ছেন কাকে? প্রথমত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, এবং তিনি যে কোনো মূল্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং করবেন যেন আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়। অন্যদিকে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য যেখানে যেখানে শরিয়া রয়েছে, শরিয়াতে আম পর্যন্ত তিনি মানে যাকে বলে যেখানে আম দেখবেন সেখানে শরিয়া দেখবেন, যেখানে ল দেখবেন, যেখানে লীগ দেখবেন, কিংবা যেখানে নৌকা দেখবেন, জয় বাংলা দেখবেন, বঙ্গবন্ধু দেখবেন, ছবি দেখবেন, মূর্তি দেখবেন, সব জায়গাতেই তিনি তার আপন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ওইগুলোকে ভ্যানিশ করার চেষ্টা করবেন। এর কারণ হলো ক্ষমতা ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে দয়া মায়ের কোনো বিষয় নয়, এখানে যারাই যায় তাদেরকে ওই রাবণ হয়েই বসবাস করতে হয়, এর কোনো বিকল্প নেই। তো সেই দিক থেকে আওয়ামী লীগ কী করবে? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল প্রচেষ্টা, এর থেকে বাঁচার জন্য আবার তারা কাউন্টার চক্রান্ত করবে, চেষ্টা করবে, সংগ্রাম করবে, লড়াই করবে, বন্ধু খুঁজবে, কমিউনিকেশন করবে, বিএনপির সাথে তাদের দূরত্ব কাটাবে, জামাতের সাথে দরকার হলে তারা মিত্রতা করবে, আরও কত কী। দরকার হলে আমেরিকাতে তারা সেই আত্মসমর্পণ করবে, অনেক কিছু। তারা চিন্তা করবে যে ক্ষমতা আসার জন্য যদি আবার সেন্ট মার্টিন দিয়ে দিতে হয়, তখন আমরা দিইনি, ভালো কথা। এখন যদি কেউ বলে যে ক্ষমতা আসার জন্য তোমাকে সেন্ট মার্টিন দিতে হবে, ওকে ফাইন, আই উইল ডু। এর কারণ হলো সেন্ট মার্টিন রক্ষা করতে গিয়ে আমি ক্ষমতা হারিয়েছি, আর এখন যদি সেন্ট মার্টিন দিয়ে আবার ক্ষমতা পাই তো অসুবিধাটা কি? তো এই কাজ আওয়ামী লীগ তাদের মতো করে করবে। তো এখন এই যে আওয়ামী লীগ ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে একটা রসায়ন হচ্ছে, পরস্পর বিরোধী রসায়ন, একে অপরের জন্য ভয়ঙ্কর হচ্ছে, তো এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ক্ষতিকর, ডুবানোর কারণ হবে নাকি অন্য কিছু? প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।